চন্দ্রিলের আমি শুনেছি রবীন্দ্রনাথ সম্বন্ধে, তবে আজকের কথা বলি যে আমি সবসময় মনে করি তুমি এই বইটাও খুবই সুন্দর বলেছিলে, এবং একদম ইন বিটুইন লাইন্স যেটা আমি বলেছি যে তুমি কি পরের দিন পরীক্ষা দেবে এভাবে পড়েছ, তো চন্দ্রিল আমাকে উত্তর দিল যে সেটাই কি উচিত না, সেটাই কি উচিত না। সত্যিও যে কোনো ছাত্রেরও সেভাবেই পড়া উচিত, বই একদম জুড়ে জুড়ে। তো আজকেও তুমি যে বললে, খুব দুঃখের বিষয় যে অমিত ভালো করে সেই সময় শুনতে পারেনি, তবে এটা রেকর্ড রেকর্ড করে হয়েছে, এবং সেই হিসাবে যে ওখানে ঢাকায় যিনি বলেছেন রতন বাবু, উনি বলছেন যে এটা মনস্তাত্ত্বিক সাহিত্যর মধ্যে পড়ে যাচ্ছে। তো সেই জন্য আমি বলেছি এত বড় করে বলার কিছু নেই, মনস্তাত্ত্বিক উনি খুব স্বাভাবিক একটা কতগুলো মেয়ের কথা আমি বলেছিলাম। কিন্তু আমরা আবার ফিরে আমি অমিতের কথা শোনার আগে আমরা একটু ওই বইটা যে শেষ হয়েছে যেই গানটা দিয়ে, সেই গানটা একটু আমি ওর কাছে শুনতে চাই। চারিদিকে দেখো চাহে হৃদয় প্রসারে, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানে, চারিদিকে দেখো চাহে হৃদয় প্রসারে, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানে, প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে আনন্দ ধারা, বহিছে ভুবনে আনন্দ ধারা, বহিছে ভুবনে। দিন রজনী কত অমৃত রস উথলে যায়, অনন্ত গগনে আনন্দ ধারা, বহিছে ভুবনে আনন্দ ধারা, বহিছে ভুবনে। বলার তো কিছু নেই, এত বড় একজন সাইকোলজিস্ট, তিনি ছোট্ট করে লেখেন তুমি কী করো মনোবিদ, ব্যাস, এতে আর কিছু না। এত সুন্দর করে সেটা বলে, সে অনেক অমায়িক মানুষ। কিন্তু আমার ছোট ভাই, আমি সেটাই পরিচয় বলবো, অমিত চক্রবর্তীর মতন বড় হৃদয়ের মানুষ কম খুঁজে পাওয়া যাবে, কিন্তু উনি খুব কনস্ট্রাকটিভ, মানে খুব কাজ করেন, সেই কাজের জন্যই এত বড় ডানা নামে প্রতিষ্ঠান তার আছে, এবং তার স্ত্রীরও কন্ট্রিবিউশন আছে, রানু। তো আমি মনে করি যে আমার খুব সৌভাগ্য যে আমি অমিতের সাথে দেখা হয়েছিল আমার জীবনে, এবং আমি খুবই আমি কি বলবো কৃতজ্ঞ যে আমার নানার মৃত্যুর পরে আমার দেখা হয়েছিল। তখন উনি ইতে ছিল না, রেডিও কি বলে, আকাশবাণী, হ্যাঁ। তারপরে সেই সময়কার একটা ছবি এখনও আমার কাছে আছে, এবং উনি পাঠিয়ে দিলেন কাউকে দিয়ে, এবং নিচে গিয়ে তিনি আমার ইন্টারভিউ নিলেন এত সুন্দর করে, কে ভদ্রলোক নাম ভুলে গেছি, বাট সো মেনি ইয়ার্স ব্যাক, এত দিন আগে। এবং অমিত আজও আমার ছোটো ভাই, সেদিনও আমার ছোটো ভাই ছিলেন, এবং আল্লাহর রহমতে অনেক বড় হয়েছে। এই জন্য আমি তার দোয়াও করি, আর আজকে আসার জন্য ভীষণভাবে আমি কৃতজ্ঞ বোধ করছি। এখানে আমরা অল্প কয়েকজন মানুষ, দুটি শিশু আর কয়েকজন মানুষ আমরা, আমার মনে হচ্ছিল যে এখানে না করে আমাদের যে কারোর বাড়িতে বসে, মানে আমার বাড়িতে বা চন্দ্রিলের বাড়িতে, কারোর একটা বাড়িতে বসেই আমরা কথা বলতে পারতাম, যে মানুষটা থাকবো না কো বদ্ধ ঘরে দেখবে বা জগৎটাকে, এই ছড়াটা যেটা আমাদের সমস্ত বাঙালি মানে বাংলা ভাষায় কথা বলে এমন, মানে আমি জানি না এখনকার বাচ্চারা হয়তো জানে না, কিন্তু আমাদের সময়ে গত 50 বছর আগে সবাই জানতো এই কবিতাটা।
সেই কবির নাতনি উনি আমার সঙ্গে যে পরিচয়টা হয় সেই পরিচয় দিয়ে সেইটা আমার কাছে খুব একটা মনে হয়েছিল যে এটা একটা সাংঘাতিক, মানে এরকম একটা ব্যাপার ভাবাই যায় না। তো তারপরে মঞ্জুদির প্রচুর গুণের পরিচয় পেয়েছি, মঞ্জুদির নিজের লেখা। আর সবচেয়ে বড় কথা, আমি যেহেতু মনস্তত্ত্বের লোক, মঞ্জুদিও মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন। সবথেকে বড় কথা, উনি বাচ্চাদের নিয়ে, যেসব বাচ্চারা খুব অসুবিধার মধ্যে থাকে, আমরা যাদের মানে খুব শুনতে খারাপ লাগবে বলে তাদের পঙ্গু বা প্রতিবন্ধী না বলে বলি বিশেষ ক্ষমতা সম্পন্ন বাচ্চা, যদিও আমরা সবাই মনে করি তারা কেউই তাদের কোনো ক্ষমতা নেই। তো সেই রকম বাচ্চাদের নিয়ে উনি দীর্ঘদিন কাজ করেছেন এবং সেইটা আমি যখন দেখলাম উনি রেডিওতে, বিশেষ করে আমি নিজে রেডিওতে চাকরি করতাম, উনি রেডিওর মাধ্যমে প্রচুর বলেছেন, আমার তো খুব মানে অদ্ভুত একজন লেগেছিল মানুষকে। তারপরে একটা ঘনিষ্ঠতা, মানে 25 বছর আগে যার সূত্রে আলাপটা হয়েছিল, যিনি আমার কাছে ওনাকে নিয়ে এসেছিলেন বা বলেছিলেন, আমার মনে হয় তার নামও বোধহয় মঞ্জুদি ভুলে গেছেন। তার নাম ছিল জগন্নাথ বসু, তিনি নাটকের মানুষ ছিলেন। তো তিনি পরিচয় করিয়েছিলেন, কিন্তু তার সঙ্গে যেটা হয়, একজন হয়তো যোগাযোগ ঘটিয়ে দেয়, আরেকজন যোগাযোগটা রাখে। তো মঞ্জুদির সঙ্গে আমার এই এত দীর্ঘদিন ধরে যোগাযোগটা খুব একটা ঘনিষ্ঠতায় পরিণত হয়েছে। আমি মঞ্জুদি আমাদের এখানে গত 25 বছরে অন্তত 20 বার এসেছেন কলকাতায়, এবং হয়তো একবারও হয়নি যে আমার সঙ্গে দেখা হয়নি বা আমার বাড়িতে উনি আসেননি। বা আমাদের যে প্রতিষ্ঠানটি আছে ডানা, সেখানে অসংখ্য অনুষ্ঠান হয়েছে, মানে বিভিন্ন রকম কোর্সে উনি বলেছেন, এমনি লেকচার দিয়েছেন। ডানার যে পরিবার আমাদের, তারও একজন প্রায় সদস্য উনি। আমি ঢাকায় গেছি, ঢাকায় আমি অনেকবার গেছি, কিন্তু মঞ্জুদির বাড়িতেও গেছি। মঞ্জুদি মাসিমা খুব স্নেহ করতেন আমাকে, তিনিও অসাধারণ একজন মানুষ ছিলেন। তো খুব আদর করেছেন, মানে যেটা ভাবা যায় না। তারপরে আমি মঞ্জুদির লন্ডনের বাসায় গেছি, সেখানে গিয়েও দেখেছি মঞ্জুদি কিভাবে আছেন, মানে সেটা আমার কাছে খুব কন্ট্রাস্ট মনে হয়েছে। ওরকম একটা জমজমাট জায়গা থেকে একটা নিঃসঙ্গ জায়গায় লন্ডনে, কিন্তু তার মাঝখানে এই যে কলকাতায় আসা, ঢাকায় যাওয়া। এবং আমি জানি মঞ্জুদির মানে মনের বড় অংশটা আছে কলকাতায়। এইটা আমি খুব কম মানুষের মধ্যে দেখেছি। হয়তো যেহেতু ওনার নানা ছিলেন এখানে, সেই একটা বড় জায়গা থেকে ওনার মধ্যে সেই ফিলিংটা, আমি সেটা বাংলাদেশে বহু মানুষকে দেখেছি, যারা অরিজিনালি পশ্চিমবঙ্গের, মানে অরিজিনালি যারা ঘটি ও দেশে গেছে, তাদের একটা খুব উইকনেস থাকে। আমাদের যেমন একটা উইকনেস আছে যে আমরা যারা পূর্ববঙ্গ থেকে এসেছিলাম, তো সেইটা আমি মঞ্জুদির মধ্যে দেখেছি, ভীষণ রকম একটা কলকাতায় প্রতি ভালোবাসা। আসলে মঞ্জুদির যেটা আমি এই এত 25 বছরে দেখেছি, মঞ্জুদিকে দেখেছি, মঞ্জুদির যিনি হাজব্যান্ড ছিলেন রানাদা, আমরা বহুবার মিট করেছি, একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। তারপর রানাদা চলে যাওয়াও দেখেছি, আমি ঢাকাতে গেছি যখন রানাদা কীভাবে আমাকে রিসিভ করেছেন। তারপরে রানাদা চলে যাওয়া, তারপরে মঞ্জুদির তারপরেও জীবন চলা, এবং তার মধ্যেই অসাধারণ লেখাগুলো। মানে আমি এই জন্যে বলছি, এগুলো একটাও মনস্তত্ত্বের বই নয়, কিন্তু কোনো মনস্তত্ত্ববিদ যদি এভাবে লিখতে পারেন, তিনি নিজেকে ধন্য মনে করবেন, কারণ অসম্ভব সুন্দর একটা ভাষা এবং অসম্ভব দরদি মন না হলে এরকম ভাষায় লেখা যায় না। এবং নানা রকম ব্যাপারে আমাদের তৃণা, আমাদের চণ্ডীদার মেয়ে, সে যখন কাজ করতো মঞ্জুদি তাকে দিয়ে এই ছবিগুলো আঁকানো, মূলত কিন্তু ওরই সাহায্যের জন্যে, মানে যাতে ওর একটু উপকার হয়, তার জন্যে মঞ্জুদি লিখছেন। এবং আমি জানি সেইটা একটা অসম্ভব দরদি মন মঞ্জুদি। এই যে মানে আমি অনেকবার ভেবেছি মঞ্জুদি কেন এরকমভাবে আসেন, মানে অনেক সময় তো মনে হয় যে অনাদরে মানুষটা চলে আসছেন, চলে যাচ্ছেন। আমার মনে হচ্ছে মঞ্জুদির এটা হচ্ছে, মঞ্জুদি এই যে মানে ছোটদের ভালোবেসে কবিতা, ছড়া, গল্প, তারপরে আমি শুধু গল্প বলবো না, কথন, যেগুলো উনি রেডিওতেও খুব সুন্দর পাপেট দিয়ে বা অন্যান্য জিনিস দিয়ে বাচ্চাদের অ্যাড্রেস করে বলা, সেটা একটা অসম্ভব ভালোবাসা থেকে। এবং এই ভালোবাসাটা মঞ্জুদির খুব জোরের জায়গা এবং দুর্বলতাও। তো বহু মানুষ এই ভালোবাসাটা অনায়াসে পেয়ে গেলে তখন তার দাম দেয় না, এটা আমরা জানি, আমরা মনস্তত্ত্বের লোক বলেই জানি। তখন একটা নিশ্চয়ই বেদনা লোকের লাগে যে আমি ভালোবাসছি, কিন্তু ভালোবাসাটা কেউ অ্যাকসেপ্ট, মানে তারা আমাকে আমার সেই গুরুত্বটা দিচ্ছে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় একজন মানুষ তো ভালোবেসেও ভালো থাকার চেষ্টা করেন। সেইভাবে মঞ্জুদি নতুন নতুন মানুষের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি ইনফ্যাক্ট এই 25 বছরে দেখেছি মঞ্জুদি কত মানুষকে জেনেছেন, চিনেছেন, তাদের সঙ্গে ক্লোজ হয়েছেন, আর খুব স্বচ্ছন্দ। মানে আমার মনে আছে সেই বড় বড় অনুষ্ঠানে মঞ্জুদি সে
যারা আমরা হয়তো অর্গানাইজ করেছি। আমি যখন তারাতে, ইনফ্যাক্ট আমি আর চন্দ্রিল দুজনে একসঙ্গে তারাতেও আমরা কাজ করেছি। চন্দ্রিল অসম্ভব একজন ট্যালেন্টেড। আমরা তখন ওই সময় অতটা বুঝতে পারিনি। পরে যখন দেখলাম চন্দ্রিলের মধ্যে একটা দারুণ ব্যাপার আছে। চন্দ্রিল গান লিখতো চন্দ্রবিন্দুর গ্রুপ, কিন্তু চন্দ্রিল যে এত ভালো লিখতে পারে, ভাবতে পারে ভাবনাগুলো। ইনফ্যাক্ট আমাদের তারারও কিছু কিছু জিনিসও করেছিল। একটাই বছর আমরা একসঙ্গে কাজ করেছি। তো চন্দ্রিল মঞ্জুদির হয়তো 1 বছরের আবিষ্কার বা 2 বছরের আগে প্রথম আলাপ হয়েছে। এরকমভাবে মঞ্জুদির সঙ্গে বহু মানুষের আলাপ হয়েছে এবং তারা মঞ্জুদির সঙ্গে খুব ক্লোজ হয়েছেন এক একটা সময়। আর যেরকম হয় আর কি, একটা সম্পর্ক থাকে আবার তার থেকে বেরিয়ে যায়। কিন্তু সব মিলিয়ে মঞ্জুদি সকলের কথা খুব ভাবেন। আমার এটা মনে হয়েছে যে এইটা একটা মানুষ যখন থাকে আর ভালোবাসে, তখন তার ভালোবাসাটাকে বোঝা যায় না। সেই মানুষটা যখন থাকে না, তখন বোধহয় রিয়ালাইজ করা যায়। তো সেইটা আমাদের মধ্যে অনেকে আছেন যারা হয়তো রিয়েলাইজ করবেন যখন মঞ্জুদি আর থাকবেন না। তো কিন্তু আমি মনে করি ভালোবেসে ভালো থাকাটা, আমরা যারা হ্যাপিনেসের কথা বলি তাদের একটা বড় বেসিক কথাই হচ্ছে ভালো থাকতে গেলে ভালোবাসতে হয়। আমার ধারণা মঞ্জুদি ভালোবেসেই ভালো থাকার চেষ্টা অল অ্যালং করেছেন। আর একজন ক্রিয়েটিভ মানুষ, সবসময় কিছু দিতে চান। মঞ্জুদির বয়সে আমরা যদি এরকম লিখতে পারি, মানে একটা পাতাও লেখা যায়, তাহলে সেটা একটা বিরাট ক্ষমতা হবে। আমার এটা মনে হয়। মানে আপনারা যদি এই বইটা পড়ে থাকেন, একেবারে সদ্য লেখা কী চাই, মূলত কথোপকথন, মূলত কতগুলো এক্সচেঞ্জ অফ আইডিয়াস। এটা গল্পও না, উপন্যাসও না, কিন্তু আমি দেখছিলাম যে এক্স্যাক্টলি এই জিনিসটাই তো হয়। আমাদের কাছে যে যারা অ্যাডোলেসেন্ট ছেলে মেয়ে আসে, তারা তো এইভাবেই ভাবে, এইভাবেই কথা বলে। শুরু শেষের কোনো ব্যাপার নেই কেমন। এবং তাদের এই ব্যাপারটাকে মঞ্জুদি ধরেছেন, লিখেছেন। আমি বলছি এই লেখাটা ওর এই বয়সে, আপনারা চিন্তা করুন, একজন মানুষ 77 কমপ্লিট করেছেন, তিনি এই বইটা লিখছেন এবং তাই নিয়ে কত এক্সাইটমেন্ট, কত উৎসাহ। এইটা আমি মনে করি খুব ব্যতিক্রমী মানুষ না হলে এটা হয় না। যাই হোক, মঞ্জুদি অনেক দিন থাকুন আমাদের মাঝখানে। আমি মাঝে মাঝে মঞ্জুদির আমার খুব রাগ হয় ওপর, যে মঞ্জুদি কেন বলবেন, এই যে সব লোকজনকে ডেকে তাদের সামনে কেন আসবেন। মঞ্জুদিকে তো সবাই যাবে মঞ্জুদির কাছে। আর আমি মঞ্জুদি অশক্ত শরীরে কলকাতায় আসেন, আমিও এটা ভীষণ বিরোধী। আমি বলেছি আপনি ভালো করে দেখতে পান না মঞ্জুদি, হাঁটতে চলতে অসুবিধা হয়। ওই বললাম, উনি তখন বলেন ভালোবেসে আসেন। তো সেইটা আমার মনে হয় সেটা একজনের জোরের জায়গা। তো মঞ্জুদি সব নিয়েই ভালো থাকুন। আমি জানি না কলকাতায় দেখা হবে কি না, আবার নাকি অন্য কোথাও দেখা হবে, কিন্তু যতই রাগ করি আর যাই করি, মঞ্জুদি বারবার ফিরে আসুক, এটা আমরাও চাই। ভালো থাকুন মঞ্জুদি। চোখে দেখতে পাই না ঠিকই, তবে সত্যি বলতে কি একটু ওই সপি হয়ে যাবে বললে, নয়নের সম্মুখে তোমরা নও, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই। সেই জন্য আমি মনে করি যে আমার কোনো দিনই দেখতে অসুবিধা হয় না। আমি বেশি কথা বলতে পারবো না, কারণ আমি স্টুপিডের মতো কেঁদে দেব, কিন্তু আমি চাই যে সারা জীবন যেভাবে অমিত আমাকে আপন বোনের মতন ভালোবেসেছে, এবং ওর স্ত্রী খুবই, মানে আমি তার সাথেও আমি খুবই পেয়েছি, আদর পেয়েছি। আর ইন্দিরা এমন একটা মানুষ, আমি আর মানে না ভালোবেসে কিছুতেই পারা যায় না। ইন্দিরাকে আমি জানালা ডাকি। তো ইন্দিরা কিছু বলবে কথা, এরপর আমি দিয়ে দিচ্ছি। কিন্তু আমি অনেক ধন্যবাদ, কষ্ট করে এসেছো অমিত। আমি ওইটাই ভয় পাচ্ছি, আমার দিদি চলে গেছেন কিছুদিন আগে, আমি কতদিন আর থাকবো। তাই জন্য আজকে অমিতকে আমি কষ্ট দিয়েছি, বিশেষ করে চন্দ্রিলকে কষ্ট দিয়েছি। চন্দ্রিলকে খুব ভালোবাসি। আমি জানি না কেন, আমার ছোটোবেলা থেকে চেনা না, কিন্তু আমার মনে হয় যে আমার সেই মানে মেলাতে হারিয়ে যাওয়া ভাই যেটা বলে, আবার পেয়েছি। এরকম খুব বকাবকি করি, জল খাও জল খাও, তো এই বকার অধিকারটা এসে গেছে আর কি, চন্দ্রিল যদি সেটা বোঝে। অ্যাকচুয়ালি দিদিকে আমি চিনেছি তো জাস্ট 2 বছর আগে, বলতে গেলে 2.5 বছর আগে। আর খুব অদ্ভুতভাবে না, আমি একটা প্রোগ্রাম শুনতে গেছি, দিদি ওখানেও সেটা ছিলেন। তারপরে গাড়ি পাওয়া যাচ্ছে না, কি করে গাড়ি জোগাড় হবে, তো আমি একটা উবার জোগাড় করে ফেলেছি। সেই করে দিদিকে বললাম চলুন আপনি যাবেন, উনি যাবেন বেলগাছিয়া। আমি ঠিক আছে, বেলগাছিয়া এককালে আমি কাজ করতাম ওখানে, তো আমি বললাম ঠিক আছে চলুন আপনাকে পৌঁছবো। ট্যাক্সি করে গল্প করতে আরম্ভ করে, তারপরে ট্যাক্সি দাঁড়িয়ে গেছে দিদির হোটেলের সামনে, আমরা নামছি না।
তখনও গল্প করে যাচ্ছি। ট্যাক্সির ড্রাইভার বলছে আপনারা কি এখানেই গল্প করবেন নাকি হোটেলের ভেতরে গিয়ে গল্প করবেন? আমার তখন মানে সেই ট্যাক্সি করে চলে যাওয়ার কথা। তাও গল্প করে তখনই দিদির সঙ্গে আমার আলাপ। আর তার পরের দিনই তখন একটা সাংঘাতিক সময়, ফ্লাইটগুলো ক্যান্সেল হয়ে গেছে, দিদির টিকিট ক্যান্সেল হয়ে গেছে। সেই লাস্ট টিকিট যদি পান 2 দিনের মধ্যে যেতে হবে, দিদির ডায়াবেটিসের ওষুধ নেই, মানে একটা অদ্ভুত সময় আর কি। তো আমি আমি বললাম না এক্ষুনি আগে ডায়াবেটিসের ওষুধ, আমিও ডায়াবেটিসের রোগী, ডায়াবেটিসের ওষুধ কিনে এগুলো আপনি খাবেন যতদিন না আপনার টিকিট হয়। একটা সাধারণভাবে একটা কথায় আলাপ, কিন্তু সেটা যে কীরকম দাঁড়াবে সেটা আমি জানতাম না 2 বছরে। এটাই বোধহয় মানে ওই বলে না চতুর্দিকে তাকিয়ে থাকলে তোমার বন্ধু তুমি পেয়ে যাবে। আর সেই যে হলো শুরু, তারপর থেকে শুধু তো এটা তো পুরো সময়টা গেল আমাদের তো কোভিডের ব্যাপারে। দিদি লন্ডন থেকে আমাকে রোজ ফোন করেন, রোজ ফোন করবেন এবং আমাকে করবেন। সেসব দিয়ে একদিন খুব ধমকে দামকে বললেন, বুঝলে তুমি আমার জানলা। তারপর থেকে আমি ওনার জানালাই হয়ে গেলাম। মানে সে আমার জানালাটাকে খোলেনি কেন এখনও, খুব রেগে গেলেন। আমি ফোনটা ধরতে একটু দেরি করেছি। এই হলো আমাদের দুজনের শুরু। আর আমি হচ্ছে সম্পূর্ণ অন্যদিকের লোকজন, মানে আমি তো কী বলে কম্পিউটার, আইটি, মেডিকেল সায়েন্স এইসব নিয়ে আমি কাজ করি, ফিজিক্স, এইসব আমাদের আলোচনার বিষয়বস্তু। তার মধ্যে উনি যে কী করেন না, এই যে তোমার 3খানা, আমি ওনার কিছু লিখলেন, আমি 2 লাইন লিখলাম, বাহ বেশ মজার ছন্দ মিলিয়েছ। আমি তো বুঝতেই পারলাম না যে কোথায় ছন্দ মিলল। উনি বার করছেন যে আমি কি কবিতা লিখতে পারি, উনি বার করছেন আমি কি করতে পারি। এ জীবনে কখনো এরকম মানুষ হয় না। এই বইটা হলো একটা অদ্ভুত ঘটনা। আমি দিদির এই বইটা পড়েছি, দিদি দিয়েছেন, দিদি একদিন আমার বাড়িও গেছেন। পড়ার পরে আমার কাছে দিদিকে আমি সেটা সেদিনও বলেছি এবং আজকে আমার মনে হয় এটা বলাটা খুব দরকার। সেটাও লন্ডনের পার্কেই হোক, আর মানে আমি শিবপুরে মানুষ, হাওড়ায়, শিবপুরের পাড়ার গলিতে হোক, এই টিনেজার আমার জীবনে আমারও এই রকমই বন্ধু ছিল। আমরাও ঠিক এই রকমভাবেই কথা বলতাম। আমাদের মধ্যে কেউ ছিল এরকম মানে তেটিয়ে বেটিয়ে কথা বলবে, আবার কেউ ছিল চুপ করে শুনে যাবে। একদম সেই দিনটার কথা আমার মনে পড়ে দিদির বইটা পড়ার পরে। আমার নিজের কৈশোর জীবন, একদল মেয়ে, আমরা মেয়েদের স্কুলে পড়তাম, মেয়েরা একদল মেয়ে, এবং একদল মেয়ের দুঃখ আনন্দ আর কৈশোরে ওই যা লোকে ভাবে সেটা ঠিক থাকে না, সত্যি সত্যি থাকে না, বরঞ্চ তরুণী হলে অনেক বেশি লাফালাফি ঝাপাঝাপি লোকে করে। কৈশোরটা খুব কঠিন জায়গা, বোধহয় ওই সময়টাতে মানুষের সবথেকে ভালো উপলব্ধি হয়। মানে এটা আমার মনে হয়েছিল, এবং পরে দিদির বইটা পড়ে মনে হলো এটা একদম সত্যি কথা। দিদিকে আমি কোনোদিন দেখিনি বা ভাবিনি যে উনি হচ্ছেন একজন তাত্ত্বিক ব্যক্তি, কি বলে, মানে ওনার লেখা কথা শুনে মনে হয় না, ভীষণ সোজা সাপটা মানুষ। তবে এইটা আবার আমি মনে করি যে বইটা মানে কিশোরের বাচ্চাদের লেখা হয়েছে, কিন্তু প্রত্যেকটা মা বাবা যাদের বাড়িতে কিশোরী মেয়েরা আছে তাদের পড়া উচিত। বইটা কম্পালসারি করা উচিত সেই বাড়িগুলোতে যাদের বাড়িতে কিশোরী মেয়েরা আছে। কিশোরী মেয়েদের যে বিভিন্ন ধরনের, ছেলেদেরও নিশ্চয়ই আছে কিন্তু আমি জানি না সেটা, তাদের যে অভিব্যক্তি, তাদের যে মনন ক্ষমতা, যেটা তাদের প্রকাশ হয় বা হয় না, সেটা তাদের মা বাবার জানা দরকার। আজকের দিনে ভীষণ আলাদা হয়ে যাচ্ছে টিনেজার, তারা বড় সরে যাচ্ছে, আর সেইটা একবার সরে গেলে আর তারা ফিরে আসে না। সেই জন্য এটা বোধহয় খুব দরকার এই ধরনের মা বাবাকে পড়ার, বেশি দরকার সেটাই। আমি এটা বলেই শেষ করব।